রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনা গোপন রেখে ধৃষ্টতা দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষোভ অর্থমন্ত্রীর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আবারও ভাঙল জাসদ, জঙ্গিবাদকে সহযোগিতার অভিযোগ ইনুর, স্বেচ্ছাচারিতা বলছেন বিদ্রোহীরা। আসসালামু আলাইকুম, শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। 21 সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি প্রণব চক্রবর্তী। রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা মাসাধিক সময় গোপন করে বাংলাদেশ ব্যাংক ধৃষ্টতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এজন্য ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চুরির পর ফিলিপাইনে সরিয়ে নেওয়া অর্থের একটি বড় অংশের হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলছে প্রযুক্তিগত নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাকাররা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কে রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নিজেরা ঘটনাটি 7 ফেব্রুয়ারি জানলেও বেমালুম চেপে যান। 23 ফেব্রুয়ারি বোর্ড সভা এবং 29 ফেব্রুয়ারি ও 1 মার্চ দুইটি অডিট সভা হলেও বিষয়টি গোপন রাখেন তারা। বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ কর্মকর্তারাও। রোববার সকালে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠকে বিস্ময় প্রকাশ করেন ওই বিভাগের সচিব। পরে তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেন। এগুলো তারা এজেন্ডাভুক্ত করেনি, কেন করেনি সেটা জিজ্ঞেস করেছি। আমি তো মনে করি যে আমাদের জানানো প্রয়োজন ছিল, আইটি নিরাপত্তার ঘাটতি ছিল বলেই এটা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জানান, ফিলিপাইনে পাচার হওয়া $8,10,00,000 মধ্যে $68,000  6টি অ্যাকাউন্টে জব্দ করা হয়েছে। বাকি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এদিকে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন সিংলার সাথে বৈঠকের পর টাকা চুরির বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংক ঘটনাটি গোপন রাখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী। It appears that it happened on 4th of February. We did not know of it till the 6th of February. There the Bangladesh had the audacity not to inform me to protect the secrecy and their work. I'm certainly going to take action on this audacity. সাইবার আক্রমণে 35টি ভুয়া পরিশোধ নির্দেশের 5টি কার্যকরের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000 ফিলিপাইন ও শ্রীলঙ্কায় পাচার করে হ্যাকাররা। এর মধ্যে শ্রীলঙ্কার $2 কোটি উদ্ধার করা সম্ভব হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার কাছ থেকে পুলিশের তথ্য সংগ্রহ বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এই রিট খারিজ করেন। তবে এই আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। এদিকে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শাকেরা আরজুর রিপোর্ট। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম থেকে পুলিশকে বিরত থাকার অনুরোধ জানিয়ে 1 মার্চ লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে 3রা মার্চ রিট আবেদন করেন তিনি। রিটের ওপর শুনানি হয় 7 ও 8 মার্চ। শুনানি শেষে রোববার আদেশের দিন ধার্য করেন আদালত। আদেশে তথ্যের অপব্যবহার হলে যে কেউ আইনি ব্যবস্থা নিতে পারবেন বলে বলা হয়। ডিএমপি নির্দেশনা ও নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে পুলিশ যে কারো তথ্য চাইতে পারে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। পুলিশ অ্যাক্টের 3 ধারার ক্ষমতা বলে 1861 সালের 13 ধারার ক্ষমতা এবং পুলিশ যে রুলস, যেটা মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল এবং নির্দেশনা যে রুলস 2006-এর 4-3 ক এবং খ-এর পরিপন্থী হওয়ায় কোর্ট এটা সামারলি রিজেক্ট করে দিয়েছেন রেট্রিশনটি। জঙ্গি তৎপরতা রোধেই পুলিশ এমন উদ্যোগ নিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে দেশে জঙ্গি তৎপরতা আছে এমন তথ্য আদালতের রায়ে নিশ্চিত করে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। জঙ্গিবাদের কথা তো মারবার উস্কানি দেয় বিভিন্ন সূত্র থেকেই। স্বাভাবিকভাবে সেই ঘটনার আলোকেই কিন্তু পুলিশ এই সমস্ত শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করার জন্যই আগাম যে তথ্য সংগ্রহ সেটাই করে যাচ্ছে। আদালতে ডিএসপি সাহেব যে বক্তব্য দিয়েছেন সেখানেও আসলে এই জঙ্গি তৎপরতা রোধ করার জন্যই এই তথ্যগুলো চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা আসলে বিষয়টা যেহেতু আনসেটেল ছিল, কখনো ওনারা বলেন জঙ্গি নেই, কখনো বলেন আছেন, আমরা নিজেরাও কনফিউজ ছিলাম। এখন অন্তত এই জায়গাটা স্থির হওয়া গেল যে দেশে জঙ্গি আছে।
এ আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। উচ্চ আদালতে গিয়ে সেটেল হওয়ার কতগুলো বিষয় আছে। এদিকে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এই তথ্যগুলো গোপন রাখা হবে এবং এটি আমরা একটা ডেটাবেজের মাধ্যমে সেটিতে আমরা মানে একেবারে সেটাকেই আমরা লিমিটেড অ্যাক্সেস দিয়ে শুধুমাত্র আমাদের ব্যবহারের জন্য ছাড়া অন্য কোনো সংস্থা বা অন্য কোনো ব্যক্তিবর্গ এই তথ্য তাদের হাতে যাবে না। তথ্য জমা দেওয়ার সময় আরো কিছুদিন বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। তারা সাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 2টি স্কুলে 7টি স্কুল বাস উপহার দেন প্রধানমন্ত্রী। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষরা প্রধানমন্ত্রীর কাছ থেকে চাবি গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিত্তবানরা স্কুল বাস উপহার দিলে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার পাশাপাশি রাজধানীতে প্রাইভেট কারের চাপ কমবে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসগুলো দিয়েছে নিটল নিলয় গ্রুপ। এছাড়া প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল, কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে আলট্রাসোনোগ্রাম মেশিন প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হয়রানি বন্ধ সহ 7 দফা দাবিতে রাজধানীতে চলছে সিএনজি অটোরিকশা ধর্মঘট। তবে চালকদের একটি অংশ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। রাস্তায় সিএনজি না পেয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সেই সঙ্গে ভাড়া বেশি চাওয়ায় যাত্রীদের সঙ্গে বাক বিতণ্ডাও হয়েছে চালকদের। জসিম জুয়েলের রিপোর্ট। বিভিন্ন দাবিতে রাজধানীতে সিএনজি অটোরিকশার 24 ঘন্টা ধর্মঘট। সিএনজি অটোরিকশা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া দাবি। অল্প স্বল্প সিএনজি চললেও ভাড়া বেশি চাওয়ায় চালকদের সঙ্গে তর্ক হচ্ছে যাত্রীদের। সিএনজি কথা বলছি, বললো না আমরা যাবো না। আর সামনে একটা বললো 350 টাকা চাইলো। আমি বললাম এখানে তো 150 টাকা দিয়ে আসছি আমরা, আপনি কেন? বলছে ভাই আজকে নাই সিএনজি। আমি পাইনি, চলে গেল সিএনজি, পাইনি, দেখেই নাই সিএনজি। অনেকেই জানেন না ধর্মঘটের খবর, তাই রাস্তায় নেমেই বিপাকে পড়েন যাত্রীরা। ভাড়া বেশি যে এখন ট্যাক্সি করে ভাড়া দিতে জায়গায় ভাড়া আছে 100 টাকা, জায়গায় ভাড়া দিতেছে 500 টাকা। কি করবো? আর কোনো ব্যবস্থা নাই আর কি। হরণ হয়ে গেছে সিএনজির জন্য। ট্যাক্সি ওয়ালা জিজ্ঞেস করলাম আগার কথা যাবো, 400 টাকা চাই। বুঝতেছি না আসলে, রুগী নিয়ে আসলাম, এই অবস্থায় কোনো সিএনজিও পাচ্ছি না। এদিকে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ধর্মঘট আহ্বানকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তবে কোন অবস্থাতেই জনস্বার্থ বিঘ্নিত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ইচ্ছে মতো যেখানে সেখানে ভাড়া নেবে, তারপরে ফ্রি স্টাইল চলবে, সেটা আইন সেখানে যেখানে সেখানে পার্কিং করবে, এই ব্যাপারে তো পুলিশের এনফোর্সমেন্টে যেতে হবে জনস্বার্থে। চালক ইউনিয়নের একটি অংশ ধর্মঘট তুলে নিয়েছে। তারা বলেছেন ধর্মঘটে না থাকলেও দাবির প্রতি তাদের সমর্থন আছে। আরেকটি সংগঠন যে দাবিটা করেছে, এই দাবির সাথে কিন্তু আমাদের দাবিগুলোর সাথে মিল আছে। এক অটল নীতি অবলম্বন করছে, আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, তার জন্য আমাদের পক্ষে সমর্থন দেওয়া যাবে। তবে ধর্মঘট অব্যাহত রেখেছে অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন। ধর্মঘট চলবে সোমবার সকাল 6টা পর্যন্ত। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে সরাসরি কার্গো বিমান চলাচল আবারও শুরু হবে বলে আশাবাদী বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। এরই মধ্যে 70 থেকে 80% দাবি বাস্তবায়ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিমানবন্দরের অব্যবস্থাপনায় কার্গো পরিবহন বন্ধ হয়েছে বলে মনে করছেন সাবেক বিমানমন্ত্রী জিএম কাদের। নুরুন নবীকে সাথে নিয়ে মেহেদী হাসানের রিপোর্ট। গেল মঙ্গলবার বাংলাদেশ থেকে মালামাল পরিবহনকারী যে কোনো বিমানকে সরাসরি নিজ দেশে ঢুকতে নিষেধাজ্ঞা দেয় ব্রিটেন। এক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতি ও বহিরাগতদের অবাধ প্রবেশের কথা বলছে তারা। 31 মার্চের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচলও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। কিন্তু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আশা দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। পিএম ওই চিঠিটা জবাব দেবেন এবং এটা তৈরি হয়েছে। আমি আশাবাদী যে আমরা যেগুলো করেছি ইতিমধ্যে আমরা 70% কাজ বা 80% কাজ আমাদের হয়ে আছে,
তবে এগুলো আমরা করে ফেলতে পারবো। তবে সাবেক মন্ত্রীর মতে পরিস্থিতির এমন অবনতির মূল কারণ বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্টদের সীমাহীন লুটপাট, অনিয়ম, যা থেকে মুক্তি চাইলে যন্ত্র ও জনবলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা। সিস্টেম ছিল, ম্যান পাওয়ার ছিল, ইকুইপমেন্ট ছিল, এখন কোনোগুলি ঠিক প্রপারলি কাজ করেনি। ইলিগাল জিনিস যেটা যাওয়া উচিত না সেটাকে ভরে দেওয়া হচ্ছে, হয়তো স্ক্যানিং মেশিনে দেখার পরেও দেখা হচ্ছে না, অথবা স্ক্যানিং মেশিনের বাইরে গিয়ে অন্য জায়গায় যেখানে রাখা হচ্ছে সেখানেও ভরে দেওয়া হচ্ছে এবং সেইভাবে পাস করা হচ্ছে। এই সমস্ত জিনিস ওদের চোখে পড়েছে জন্যই তারা এই জিনিসটাতে কনসার্ন হয়েছে, যেখানে যদি কেউ বোমা ঢুকিয়ে দেয়। তবে এক্ষেত্রে বর্তমান মন্ত্রীর কতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে তা নিয়েও সন্দিহান তিনি। এই ধরনের জন্য জবাব দিতে সেজন্য চেন অফ কমান্ড ঠিক করতে হবে। সত্যি কথা যদি বলি, আমাদের বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী মেনন ভাই করে বসছেন, আমি শুনলাম উনি সিনসিয়ার মানুষ, চেষ্টা করছেন, কিন্তু ওনার হাতে ক্ষমতা কতটুকু আছে। কার্গো ব্যবস্থাপনার ক্ষেত্রে বিমানের একচ্ছত্র আধিপত্য অবসান এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন এই সাবেক মন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কাউন্সিল অধিবেশনে নেতা নির্বাচন নিয়ে আবারও ভাঙল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এ নিয়ে উঠেছে পাল্টাপাল্টি অভিযোগ। ভাঙনের সাথে জড়িতরা জঙ্গিবাদকে সহযোগিতার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিদ্রোহীদের দাবি, ইনুর স্বেচ্ছাচারিতা, আর্থিক অসততা এবং ব্যক্তিগত অনুরাগের কারণে জাসদে ভাঙন সৃষ্টি হলো। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। 1972 সালে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল জলিল, আসম আব্দুর রব, অবসরপ্রাপ্ত কর্নেল সিরাজুল আলম খানের হাত ধরে পথ চলা শুরু হয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের। এরপর নানা চড়াই উৎরাই পেরিয়ে এগিয়ে চলছে দলটি। আদর্শিক ও অভ্যন্তরীণ বিবাদ সহ নানা কারণে কয়েক দফা ভাঙনে পড়ে জাসদ। গেল শনিবার 6 বছর পর অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নেতা নির্বাচন নিয়ে ফের দেখা দিল ভাঙন। হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পদ পদবি নিয়ে বিবাদ ও দলের কর্তৃত্ব নিয়ে এবার জাসদ থেকে সরে দাঁড়ালেন বিগত কমিটির কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল সহ শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান। তবে হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, 14 দলের সাথে জোটে থেকে জঙ্গিবাদ ও খালেদা জিয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে আছে জাসদ। ওই জোট থেকে বের হয়ে আসার প্রস্তাব যারা দিয়েছিলেন তারাই ভাঙন ধরিয়েছেন বলে দাবি তার। নতুন কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, বিদ্রোহীদের কর্মকাণ্ডে মৌলবাদ ও জঙ্গিবাদীদের হাতকে শক্তিশালী করবে। বাংলাদেশে আজকে যে লড়াইটা আমরা করছি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে, সেই লড়াইকে দুর্বল করবার জন্যই কোনো ধরনের উদ্যোগ হতে পারে। এদিকে হাসানুল হক ইনুর স্বেচ্ছাচারিতা, আর্থিক অস্বচ্ছতা ও ব্যক্তিগত অনুরাগের কারণে জাসদে ফের ভাঙন সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিদ্রোহী নেতাদের। মন্ত্রী হওয়ার পরে ওনার আর্থিক আচরণ সম্পর্কে দলে বারবার প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে অস্পষ্টতা আছে, অস্বচ্ছতা আছে। শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক, মঈনুদ্দিন খান বাদলকে কার্যকরী সভাপতি ঘোষণা করেছেন বিদ্রোহীরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রিলায়েন্স ফিন্যান্স লিমিটেড বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বনশ্রীর 2 শিশু হত্যায় আদালতে মায়ের স্বীকারোক্তি, মানসিক অসুস্থতাকে দায়ী করছে পুলিশ। খুলনায় শিশু মিরাজ হত্যা মামলায় 5 জনের ফাঁসি, ময়মনসিংহে কৃষক হত্যায় 9 জনের যাবজ্জীবন।